गुड आफ्टरनून ऑल ऑफ माई स्टूडेंट्स। चले एसेছি अष्टम श्रेणीर जन्य गुरुत्वपूर्ण एवं एक इंटारेस्टिंग विषय निये चतुर्थ अध्याय चाप बलय और वायु प्रवाह प्रसंगे। तो आमार छात्र छात्रीरा तोमरा यदि এই ক্লাসটাকে खूब ভালোভাবে বুঝে নাও তাহলে তোমাদের এই অধ্যায় সম্পর্কে তোমাদের সামগ্রিকভাবে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে। कारण এই ক্লাসটা আমি যে নেব এটা হচ্ছে এই চাপ বলয় ও বায়ু প্রবাহ প্রসঙ্গে তোমার প্রাথমিক আলোচনা বা বেসিক কনসেপ্ট। তো প্রথমে আমরা জানব যে সূর্যের যে ৯টা গ্রহ রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহ যার নাম হচ্ছে পৃথিবী, যে গ্রহে আমরা বসবাস করছি, এই গ্রহেই একমাত্র প্রাণের স্পন্দন ঘটেছে বা জীব সৃষ্টি হয়েছে। তো এই পৃথিবীতে প্রাণের স্পন্দন সৃষ্টি হওয়ার পেছনে যতগুলো তোমার কারণ রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে এই পৃথিবীতে বায়ুমণ্ডল রয়েছে বা বাতাস রয়েছে। তো এই পৃথিবীর যে বাতাস রয়েছে, পৃথিবীর উপরে অদৃশ্য গ্যাসীয় আবরণ রয়েছে, সেটা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 10,000 কিলোমিটার পর্যন্ত বাতাস রয়েছে এবং পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এই বায়ুমণ্ডলকে আঁকড়ে রেখেছে, ধরে রেখেছে, ক্যাপচার করে রেখেছে। যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি না থাকতো তাহলে হয়তো এই বায়ুমণ্ডলও সৃষ্টি হতো না, আর বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে কোনো প্রাণ সৃষ্টি হতো না বা প্রাণীদের জন্য শ্বাসকার্য চালানোর জন্য যে প্রধান উপাদান বায়ু বা বাতাস বা অক্সিজেন, সেই অক্সিজেনও থাকতো না। যাই হোক, এবারে আমরা জানব এই যে বায়ুটা সৃষ্টি হলো পৃথিবীর উপরে, এখানে কিছু ফাংশন রয়েছে, কিভাবে সেগুলো বায়ুটা কিভাবে তোমার প্রবাহিত হয় বা কোন জায়গায় বায়ু কিভাবে চাপ প্রয়োগ করে সেইগুলো আমরা অবশ্যই জানব। তো বায়ু হচ্ছে একটা অদৃশ্য গ্যাসীয় উপাদান, গন্ধহীন এবং বর্ণহীন একটা উপাদান। সূর্য যখন পৃথিবীর উপরে তার আলো বা কিরণ ফেলে তখন ভূপৃষ্ঠের কোনো জায়গায় যদি বেশি তাপ পড়ে তাহলে সেই জায়গা উত্তপ্ত হয়। অপরদিকে যে জায়গাগুলোতে তোমার কম তাপ ফেলে বা সূর্য অতি তির্যকভাবে পড়ে তাহলে সেই জায়গায় তোমার বায়ুমণ্ডল শীতল হয়। এইভাবেই কি হচ্ছে না, ভূপৃষ্ঠের উপরিভাগে চাপের পার্থক্য ঘটছে। এখানে আমরা একটা বিষয় জেনে নেব যে চাপ কাকে বলে। বায়ুচাপ অবশ্যই জানবো, কিন্তু চাপ কাকে বলে আমরা প্রথম জানব। কোনো একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হয় বা বল যে প্রয়োগ হয় তাকেই বলা হয় চাপ। তাহলে এখানে বায়ুচাপ কাকে বলবো? ভূপৃষ্ঠের কোনো একক ক্ষেত্রফলের উপর বায়ুর যে বল প্রয়োগ হয় বা বায়ু যে ওজন পড়ে সেইটাকে বলা হচ্ছে বায়ুর চাপ। এবার এখানে বলা হচ্ছে চাপ বলয় কেন বলা হয়েছে না, পৃথিবী যেহেতু গোল সেই জন্য পৃথিবীর চারিদিকেই এই চাপটা রয়েছে এবং ওই চাপগুলো তোমার বলয় আকারে অবস্থান করেছে বলে এখানে বলা হয়েছে চাপ বলয়। এবারে পৃথিবীতে যে চাপ বলয়গুলো সৃষ্টি হয়েছে প্রধানত দুটো চাপ, একটা হচ্ছে উচ্চচাপ আর একটা হচ্ছে নিম্নচাপ। উচ্চচাপ কখন সৃষ্টি হয়? ভূপৃষ্ঠের কোনো জায়গায় যদি
অত্যধিক তাপ পড়ে, তাহলে সেই জায়গার বায়ুটা খুব সহজেই উত্তপ্ত হয়ে যায়। আর যখনই উত্তপ্ত হয়ে যায় তার ঘনত্ব কমে যায়, সে প্রসারিত হয়ে যায়, হালকা হয়ে যায়, সেই বায়ুটা তখন উপরের দিকে উঠে যায়। অর্থাৎ সেই জায়গাতে, ভূপৃষ্ঠের সেই জায়গাতে বায়ুর চাপটা অনেকটাই কম, বায়ুর ঘনত্ব কমে গেছে। অর্থাৎ বায়ুর ঘনত্ব কমে যাওয়া মানেই বায়ুর চাপ কমে গেল, তাহলে সেই জায়গাটাকে আমরা বলবো নিম্নচাপ। অপরদিকে ভূপৃষ্ঠের কোনো জায়গায় যদি শীতলতা বেড়ে যায়, তাহলে সেই জায়গায় শীতলতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়, যার ফলে সেই জায়গাতে ভূপৃষ্ঠের উপর বায়ু বল বেশি প্রয়োগ করে, তাকে আমরা বলবো উচ্চচাপ। তাহলে এখানে চাপ আমরা দুটো পেলাম, একটা হচ্ছে নিম্নচাপ আর একটা হচ্ছে উচ্চচাপ। এই উচ্চচাপ এবং নিম্নচাপ সৃষ্টি হয় মূলত উষ্ণতার প্রভাবে। তাহলে এখানে আমরা বলতে পারি উষ্ণতার সঙ্গে চাপের সম্পর্ক কি? উষ্ণতার সঙ্গে চাপের সম্পর্ক আমরা যদি বলি সেটা হচ্ছে বিপরীতধর্মী বা ব্যস্তানুপাতিক। অর্থাৎ কোনো জায়গায় যদি উষ্ণতা কমে যায় তাহলে সেখানে উচ্চচাপের সৃষ্টি হবে, আবার কোনো জায়গায় যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে সেই জায়গায় নিম্নচাপের সৃষ্টি হবে। তাহলে চাপ বাড়লে সেই জায়গায় চাপ, কোনো জায়গায় উষ্ণতা বাড়লে চাপ কমছে, আর উষ্ণতা কমলে চাপ বাড়ছে। তাহলে এখানে সম্পর্কটা আছে ব্যস্তানুপাতিক। যেমন আমরা বলতে পারি যে পৃথিবীর মাঝখানে রয়েছে নিরক্ষরেখা। তোমরা নিরক্ষরেখা সম্পর্কে এর আগে ক্লাস 6 এবং 7-এ জেনে আসছো। নিরক্ষরেখায় সূর্য সারা বছর লম্বভাবে পড়ে, যার কারণে নিরক্ষরেখায় তোমার উষ্ণতা বেশি, আর উষ্ণতা বেশি বলে তোমার এই জায়গার বায়ুটা বা বায়ুর ঘনত্বটা কম, বায়ু সহজে হালকা হয়ে যায়, প্রসারিত হয়ে যায়, হালকা হয়ে যায়। তো যার ফলে এখানকার বায়ুটা উপরের দিকে উঠে যায়, ফলে নিরক্ষরেখায় বা নিরক্ষরেখা সংলগ্ন অঞ্চলে তোমার নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে আমরা যদি দুই মেরুর দিকে তাকাই, মেরুর দিকে রয়েছে তোমার সুমেরু আর কুমেরু, এই দুই অঞ্চলে সূর্য অত্যন্ত তির্যকভাবে পড়ে বা সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে। তো যার কারণে এখানে বায়ুর ঘনত্ব খুব বেশি, আর বায়ুর ঘনত্ব বেশি বলে এই জায়গায় উচ্চচাপের সৃষ্টি হয়েছে। তো এইভাবেই আমি একটা এখানে ছবি এঁকে দিয়েছি, দেখো অক্ষাংশ অনুসারে। এটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা সংলগ্ন অঞ্চলে তোমার সৃষ্টি হয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তারপর 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ, এই দুই জায়গাতে সৃষ্টি হচ্ছে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়। এরপর 66.5 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি দক্ষিণ, এই দুই জায়গাতে সৃষ্টি হয়েছে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। আবার এই সুমেরু এবং কুমেরু এই দুই অঞ্চলে এই জায়গাতে সৃষ্টি হয়েছে 90 ডিগ্রি উত্তরে সৃষ্টি হয়েছে সুমেরু উচ্চচাপ বলয় এবং 90 ডিগ্রি দক্ষিণে সৃষ্টি হয়েছে কুমেরু উচ্চচাপ বলয়। তাহলে এখানে আমরা এই যে তোমার চাপগুলো দেখতে পাচ্ছি, উচ্চচাপ বা নিম্নচাপ, এইগুলো পৃথিবীর ওদিক থেকেও রয়েছে। তাহলে পৃথিবীর এইভাবে বৃত্তাকারে এই চাপ বলয়গুলো অবস্থান করেছে বলে একে বলা হয়েছে চাপ বলয়। এখানে কটা চাপ বলয় সৃষ্টি হয়েছে, কেন সৃষ্টি হয়েছে আমি পরবর্তী সময়ে আস্তে আস্তে আলোচনা করব। মোটামুটি তোমরা একটা ধারণা যাতে পাও সেই জন্য আমি বলে দিচ্ছি। নিরক্ষীয় নিম্নচাপ বলয় 1, কর্কটীয় উচ্চচাপ বলয় 2, মকরীয় উচ্চচাপ বলয় 3,
সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় 4, কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় 5, সুমেরু উচ্চচাপ বলয় 6, কুমেরু উচ্চচাপ বলয় 7। অর্থাৎ টোটাল এখানে সারা পৃথিবী জুড়ে 7টা চাপ বলয় সৃষ্টি হয়েছে। এরপরে আমরা জানব কোনো স্থানে যখনই সূর্যের তাপ পড়বে, সূর্যের আলো পড়বে, সেই জায়গাতে বায়ু যখনই উত্তপ্ত হবে, উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার বায়ুটা হালকা হয়ে প্রসারিত হয়ে তার ঘনত্ব কমে গিয়ে সে উপর দিকে উঠে যাবে। তাহলে বাতাসটা যখনই উপরের দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ এখানে আমি একটা ছবি এঁকেছি, দেখো এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তাহলে ভূপৃষ্ঠ থেকে বাতাস যখনই উপরের দিকে উঠে যায়, বা অনেক সময় কি হয় মেরু অঞ্চলে যেখানে তোমার তাপমাত্রা খুবই কম, সেই জায়গায় এই জায়গা থেকে আবার বায়ুটা নিচের দিকে বল প্রয়োগ করছে। তাহলে যখন বায়ুটা উপরের দিকে উঠে যাচ্ছে বা উপরের দিক থেকে নিচের দিকে নেমে আসছে, তখন বায়ুর এই রকম চলাচলকে আমরা বলবো বায়ুস্রোত। অর্থাৎ এই যে প্রত্যেকটা রেখা অনুসারে আমি যে চাপ বলয়গুলো দেখিয়েছি, এই জায়গাগুলোতে হয় বায়ুটা উপরের দিকে উঠে যাচ্ছে কিংবা ঊর্ধ্বাকাশ থেকে সেই জায়গায় বায়ুটা নেমে আসছে। তাহলে বায়ু যখন উল্লম্বভাবে উপরের দিকে উঠে যাবে কিংবা উপর থেকে নিচের দিকে নেমে আসবে, তখন বায়ুর এই চলাচলকে আমরা বলবো বায়ুস্রোত। এটা কিন্তু বায়ু প্রবাহ নয়, এটা হচ্ছে বায়ুস্রোত। তবে এই বায়ুস্রোতটা আমরা কেউ অনুভব করতে পারি না, আমরা বুঝতে পারি না। আমরা বুঝি কোনটা বা অনুভব করি কোনটা? আমরা অনুভব করি বায়ু প্রবাহটা। বায়ু প্রবাহ কোনটা? না, বায়ু প্রবাহ হচ্ছে যখন ভূপৃষ্ঠের সমান্তরালে বা ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে যখন বায়ুটা চলাচল করবে, তখন তাকে আমরা বলবো বায়ু প্রবাহ। এটা কেন সৃষ্টি হয়? বায়ু কেন প্রবাহিত হয়? বায়ু প্রবাহিত হয় মূলত চাপের তারতম্যের কারণে। অর্থাৎ কোনো জায়গায় যখনই চাপ কমে যায়, বায়ুর ঘনত্ব কমে যায়, তখন সেই জায়গায় একটা শূন্য স্থানের সৃষ্টি হয়। তখন পার্শ্ববর্তী অঞ্চলের উচ্চচাপযুক্ত অঞ্চলের বাতাস সেই জায়গায় অর্থাৎ নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। যখন ছুটে আসে সেটা ভূপৃষ্ঠের সমান্তরালে আসে, সেই কারণে একে আমরা বলবো বায়ু প্রবাহ। তাহলে বায়ু প্রবাহ সৃষ্টি হয় মূলত চাপের তারতম্যের প্রভাবে, এবং বায়ু সবসময় উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে অর্থাৎ বেশি চাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চল অর্থাৎ কম চাপযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এবারে আসো, আমাদের এই পৃথিবীতে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের বায়ু প্রবাহিত হয়, সেই বায়ুগুলোকে আমরা এক এক করে জানব। প্রথমত, সারা পৃথিবী জুড়ে কিছু বায়ু এমন রয়েছে সেটা নিয়মিতভাবে সারা বছর একটা নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট গতিতে সারা বছরই প্রবাহিত হয়। তো সেই বায়ুটাকে আমরা বলবো নিয়ত বায়ু। তাহলে কি বললাম? যে বায়ু সারা বছর ধরে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে একই দিকে প্রবাহিত হয়, তাকে আমরা বলবো নিয়ত বায়ু। এই নিয়ত বায়ুকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আয়ন বায়ু, একটা হচ্ছে পশ্চিমা বায়ু, আর একটা হচ্ছে মেরু বায়ু। তাহলে নিয়ত বায়ুকে আমরা তিনটি ভাগে ভাগ করলাম, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। এইগুলো সম্পর্কে আমি পরবর্তী সময়ে আস্তে আস্তে ডিটেলসে আলোচনা করব। এখন তোমাদের শুধুমাত্র একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য এগুলো বলছি। এরপরে আসছে এমন কিছু বায়ু রয়েছে যেটা তোমার নিয়মিত প্রবাহিত হয় না, কিছু সময়ের জন্যই প্রবাহিত হয়। অর্থাৎ বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট ঋতুতে সেই বায়ুটা প্রবাহিত হয়, কিংবা তোমার দিনের কোনো নির্দিষ্ট সময়েই প্রবাহিত হয়। তাহলে সেই সময় বিশেষে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা বলবো সাময়িক বায়ু।
এই সাময়িক বায়ুকে আমরা এখানে ভাগ করতে পারি। ঋতু বিশেষে যদি আমরা সাময়িক বায়ুকে ভাগ করি তাহলে আমাদেরকে অবশ্যই বলতে হবে মৌসুমী বায়ু। অর্থাৎ আমাদের ভারতবর্ষের উপর দিয়ে, পশ্চিমবাংলার উপর দিয়ে যে বায়ুটা প্রবাহিত হয়, আমরা জানি গ্রীষ্মের সময় দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হয়, আবার শীতের সময় উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হয়। তাহলে এই বায়ুটা তোমার ঋতুর উপর নির্ভর করে বা বছরের তোমার কিছু সময়ের উপর নির্ভর করে এই বায়ুটা প্রবাহিত হয়, এইটাকে বলা হচ্ছে সাময়িক বায়ু। এছাড়া যখন সমুদ্র থেকে স্থলভাগের দিকে বা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বাতাস প্রবাহিত হয় তখন তাকে আমরা বলবো সমুদ্র বায়ু বা স্থলবায়ু। আবার আমরা এই বায়ুটা তাহলে প্রবাহিত হয় কখন? এই সমুদ্র বায়ু এবং স্থলবায়ু প্রবাহিত হয় দিন এবং রাতের সাপেক্ষে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে এই বায়ুটা প্রবাহিত হয়। তাহলে এটাও একটা সাময়িক বায়ু। এরপরে পার্বত্য অঞ্চল এবং উপত্যকা অঞ্চল। পার্বত্য অঞ্চল থেকে যখন উপত্যকার দিকে বাতাস প্রবাহিত হয়, আবার উপত্যকা থেকে তোমার পার্বত্য অঞ্চলের দিকে বাতাস প্রবাহিত হয়। যে বায়ুটা তোমার পার্বত্য অঞ্চল থেকে নিচের দিকে অর্থাৎ উপত্যকার দিকে প্রবাহিত হয় তাকে আমরা বলবো ক্যাটাবেটিক বায়ু। আবার উপত্যকা থেকে যখন পার্বত্য অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা বলবো অ্যানাবেটিক বায়ু। আমি প্রত্যেকটা বিষয় আবার পরবর্তী সময়ে ডিটেলসে আলোচনা করব, তবুই আমি বলে দিচ্ছি। তাহলে এটাও সময় বিশেষে প্রবাহিত হয়। তাহলে আমরা সাময়িক বায়ু কি কি পেলাম? মৌসুমী বায়ু, সমুদ্র বায়ু, স্থলবায়ু, ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু। এইগুলো হচ্ছে সাময়িক বায়ু। তারপর এমনও কিছু বায়ু রয়েছে যে বায়ুটা হঠাৎ করেই সৃষ্টি হয় বা হঠাৎ করেই কোন অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়। তো হঠাৎ করে যখন বায়ু প্রবাহিত হয় তখন তাকে আমরা বলবো আকস্মিক বায়ু। আকস্মিক শব্দের অর্থই হচ্ছে হঠাৎ। অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো জায়গায় যদি হঠাৎ করে উষ্ণতা বেড়ে যায় কিংবা ভূপৃষ্ঠের কোনো জায়গায় যদি হঠাৎ করে উষ্ণতা কমে যায়, তাহলে যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে সেই জায়গায় নিম্নচাপের সৃষ্টি হয়। যখনই নিম্নচাপের সৃষ্টি হয় তখন সেই জায়গায় তোমার ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়, অর্থাৎ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। তখন সেই জায়গাতে প্রবাহিত হয় ঘূর্ণবাত। আবার কোনো জায়গায় যদি ভূপৃষ্ঠের কোনো জায়গায় শীতলতা প্রচণ্ড কমে যায়, অত্যন্ত কমে যায়, যখনই শীতলতা কমে যাচ্ছে তখন সেই জায়গাতে তোমার সৃষ্টি হয় প্রতীপ ঘূর্ণবাত। তাহলে উষ্ণতা বেড়ে গেলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়, ফলে সেই জায়গায় ঘূর্ণবাত সৃষ্টি হয়। আর ভূপৃষ্ঠের কোনো জায়গায় যদি শীতলতা বেড়ে যায় অর্থাৎ উষ্ণতা যদি তোমার কমে যায়, শীতলতা বেড়ে যাওয়া মানেই উষ্ণতা কমে যাওয়া। তাহলে উষ্ণতা যখনই কমে যায় তখন সেই জায়গায় উচ্চচাপের সৃষ্টি হয়, আর উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বাতাস তখন পার্শ্ববর্তী নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ুটা প্রবাহিত হয়। তখন সেই বায়ুটাকে আমরা বলবো প্রতীপ ঘূর্ণবাত। তাহলে এই ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাত এই দুটো বায়ুই তোমার হঠাৎ করে সৃষ্টি হয়, সেই কারণে এই বায়ুটাকে আমরা বলবো আকস্মিক বায়ু। তাহলে আকস্মিক বায়ুকে আমরা দুটি ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ঘূর্ণবাত আর একটা হচ্ছে প্রতীপ ঘূর্ণবাত। এরপরে আসছি স্থানীয় বায়ু সম্পর্কে, অর্থাৎ যে বায়ুটা তোমার স্থান বিশেষে প্রবাহিত হয়, নির্দিষ্ট স্থানেই প্রবাহিত হয়। এমনও কিছু বায়ু রয়েছে সেটা ওই নির্দিষ্ট স্থানেই, পৃথিবীর ওই নির্দিষ্ট স্থানেই প্রবাহিত হয়। হ্যাঁ, যেমন আমরা এখানে নাম পাবো আমাদের ভারতবর্ষে লু, আঁধি, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার অন্যান্য দেশে তোমরা আস্তে আস্তে জানবে সিরোক্কো, হারমাট্টান, বোরো, ফন, হ্যাঁ, এই সমস্ত কিছু বায়ু রয়েছে। সেগুলো উষ্ণ বায়ুও হতে পারে বা শীতল বায়ুও হতে পারে। সেই বায়ুটা নির্দিষ্ট স্থানের মধ্যেই প্রবাহিত হয়, সেই কারণে ওই বায়ুগুলোকে আমরা বলবো স্থানীয় বায়ু। তাহলে এইভাবেই সারা পৃথিবী জুড়ে
কোথাও নিয়ত বায়ু, কোথাও সাময়িক বায়ু, আবার কোথাও আকস্মিক বায়ু, আবার কোথাও স্থানীয় বায়ু প্রবাহিত হয়। এইভাবেই তোমার এই অধ্যায়টা সম্পর্কে আমি আলোচনা করলাম। তো আমি আগেও বলেছি এটা হচ্ছে তোমাদের বেসিক কনসেপ্ট। আশা করছি এই ভিডিওটা তোমাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। এই আশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।